হ্যালো, শুভ সন্ধ্যা সকলকে। আমাকে সবাই শুনতে পারছেন কিনা দয়া করে একটু কমেন্ট করে জানাবেন, এবং একসাথে কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছেন কমেন্টে জানাবেন। আমি ঢাকা থেকে বলছি, ঢাকা উত্তরা থেকে। তো আপনারা কোথা থেকে বলতেছেন? শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। আজকে রাত 9টায় লাইভ এক্সাম আছে ক্লাস 9 এর উপর, যেটা গতকাল মুস্তাফিজুর স্যার ক্লাস নিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং অন্যান্য সাহিত্যিক এবং তাদের সাহিত্যকর্ম সম্পর্কে। তো আমরা আজকে রাত 9টায় যেহেতু এই টপিকগুলোর উপরেই লাইভ এক্সাম হবে, তো আমরা সেই টপিকগুলোর সাথেই আমরা আজকে প্র্যাকটিস করব। তো গতদিন আমি দেখিয়েছিলাম কিভাবে প্র্যাকটিস সেশনে আপনারা ফিল্টার ইওর কোশ্চেন থেকে কিভাবে ফিল্টার করে নেবেন। ঠিক একইভাবে আমি আজকেও ফিল্টার করে নিয়েছি, যেহেতু রাত 9টায় এক্সাম হবে। সো সেই টপিকগুলোই আমি ফিল্টার করে নিয়েছি: বাংলা সাহিত্য, আধুনিক যুগ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং আরো 3টা টপিকস। সো ওকে, আমরা প্র্যাকটিস শুরু করব। প্রথম একটা কোশ্চেন দেখতে পাচ্ছেন, আপনারা আমাকে হেল্প করবেন, আনসার করবেন। এখান থেকে হয়তোবা আজকে লাইভ এক্সামে এমনকি বিসিএস এক্সাম এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়ে থাকে সেগুলোতেও পরীক্ষায় এই প্রশ্নটাই আসতে পারে। সো স্বল্প সময়ের এই প্র্যাকটিসে আপনারা যারা এখানে অংশগ্রহণ করবেন, আপনারা নিজেরা লাভবান হবেন। শুধু আজকে নয়, পরবর্তী যে কোনো এক্সামে আজকের এই প্র্যাকটিসের সুফলটা ভোগ করতে পারবেন। সো কমেন্ট করে জানাবেন, চন্দ্রশেখর উপন্যাস কার লেখা? দেখি কে কে প্রথমে কমেন্ট করে জানাইতে পারে। চন্দ্রশেখর উপন্যাস কার লেখা? অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অপশন গ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ঘ কাজী নজরুল ইসলাম। চন্দ্রশেখর উপন্যাসটা আমার গেস এটা বিভূতি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ওকে, আমি আনসার করলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘকন্যা অলরেডি উত্তর দিয়েছেন, অপশন ক। ধন্যবাদ মেঘকন্যাকে। ঠিক আছে, আমি এখনো আনসার করিনি। সো আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনসার করলাম। ইয়েস, দিস ইজ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ধন্যবাদ মেঘকন্যাকে সঠিক উত্তর প্রদানের জন্য। এখানে আমাদের আরো কিছু টপিকস এর সাথে রিলেট আছে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আজকে যেহেতু এক্সাম, তো আমরা খুব কুইকলি অনেকগুলো প্রশ্ন পড়বো। মুস্তাফিজ রহমানও আনসার করেছেন, ধন্যবাদ মুস্তাফিজ রহমানকে। মোহাম্মদ আব্দুল হাই রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী কোনটি? ফার্স্ট, কে বলতে পারবেন? পথে প্রবাসে, অপশন খ চাঁদের পাহাড়, মাইদুল ইসলাম ক বলেছেন, এটা মানে আগের উত্তর বলেছেন। চলে মুসাফির গ বিলেতে 750 দিন। মোহাম্মদ আব্দুল হাই রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী কোনটি? মুস্তাফিজ রহমান বলেছেন ঘ। আমারও ধারণা এটা ঘই হবে। ওকে ফাইন, ইয়েস, বিলাতে 750 দিন। এখানে আরো কিছু ডিটেলস আছে, আমরা আজকে খুব বেশি ডিটেলসে যাব না। পরের কোশ্চেন, বিহারীলাল চক্রবর্তী
স্বাদের আসন কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? স্বাদের আসন কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? কে বলতে পারবেন? ফার্স্ট বলতে হবে বিহারীলাল চক্রবর্তী স্বাদের আসন কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? স্বাদের আসন কাব্যটি স্বর্ণকুমারী দেবীকে, অপশন ঘ মৃণালিনী দেবীকে। ওকে, আমরা আনসার করি। মাহিদুল ইসলাম বলেছেন ক স্বর্ণকুমারী দেবী। বিহারীলাল চক্রবর্তী, ওকে। মুস্তাফিজ রহমান উনি আগে আনসার করেছেন, আমরা ঘ নিচ্ছি আপাতত, দেখা যাক। দুইজন আনসার করেছেন ক ক স্বর্ণকুমারী দেবী। ওকে, এখন কয়ের পাল্লা ভারী, আমরা স্বর্ণকুমারী দেবী আনসার করলাম। কারোর উত্তরই সঠিক নয়, কাদম্বরী দেবীকে। আচ্ছা, পপি ঘোষ আনসার করেছেন গ কাদম্বরী দেবীকে স্বাদের আসন কাব্যটি উৎসর্গ করেছিলেন বিহারীলাল চক্রবর্তী। আমরা আনসারটা মনে রাখবো, আমরা পরবর্তীতে পরীক্ষাতে যখন আসবে তখন এই প্রশ্নটির উত্তর জন্য আমরা সঠিকভাবে দিতে পারি। চলে যাচ্ছি পরের প্রশ্নে। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার স্লোগান? এটা মনে হয় আমরা সবাই জানি। খুব সম্ভবত সবাই এটা সঠিক উত্তর দিতে পারবেন আশা করতেছি। ওকে, এটা খুব সম্ভব শিকা আনসার করলাম। ইয়েস, নাজমুল হাসান খান নাইম এবং মুস্তাফিজ রহমান সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। ওকে, এখানে কিছু ডিটেলস আছে, আমরা আজকে ডিটেলস দেখব না। কত সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হন? কত সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুরারোগ্য রোগে আক্রান্ত হন? দেখি কে বলতে পারেন। 1930 সালে, 1928 সালে, 1982 সালে, 1942 সালে। মুস্তাফিজ রহমান লিখেছেন 1942 সালে। ওকে, 1942, আমারও ধারণা 1942ই হবে। ইয়েস, 42। নাজমুল হাসান খান সাইম লিখেছেন এবং আরো অনেকেই লিখেছেন উত্তরটি। ওকে, সো 1942। হ্যাঁ, আমরা সবাই মোটামুটি ভালোই আনসার পারি, আমি তো দেখতে পাচ্ছি আমরা মোটামুটি পারতেছি। 1942। পরের প্রশ্ন, মনোরমা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? এই প্রশ্নের উত্তর কে সঠিক উত্তর দিতে পারবেন? মনোরমা কৃষ্ণকান্তের উইল, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, বিষ বৃক্ষ। কে সঠিক উত্তর দিতে পারবেন? মনোরমা, চরিত্রটির নাম মনোরমা। ওকে, এখনো আমাদের পার্টিসিপেন্ট গ মৃণালিনী। ওকে, মৃণালিনী আনসার নিচ্ছি আমরা শুধুমাত্র। ওকে, 3 জন আনসার করেছেন গ, দ্যাট মিন্স এটা গয় হবে। ওকে, হ্যাঁ মৃণালিনী। ওকে, গ্রেট। পরের প্রশ্ন, নিচের কোনটি রবীন্দ্রনাথের নৃত্য নাটক নয়? গ গ গ। ওকে, চিরকুমার সভা রবীন্দ্রনাথের নৃত্য নাটক নয়। ওকে, আনসার করলাম, সঠিক আনসার। আপনারা তো সবাই সবকিছুরই আনসার পারেন মনে হচ্ছে। ওকে, রবীন্দ্রনাথের সোনারতরী কবিতা কোন ছন্দে রচিত? স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মন্দাক্রান্তা। অপশন ঘ। ওকে,
অপশন গ, মন্দাক্রান্তা সম্পর্কে আমার স্বরবৃত্ত। অপশন ঘ, মাত্রাবৃত্ত। ওকে ওকে, আমরা আনসার লক করি। সর্বাধিক আনসার এসেছে ঘ, যদিও আমার কাছে মনে হচ্ছে এটি মাত্রাবৃত্ত। আনসার করলাম, ইয়েস, এটি মাত্রাবৃত্ত। মেঘকন্যা আপু, আপনি আনসার করেছিলেন। আশা করি কোন পরীক্ষাতে আসলে সঠিক উত্তরটি করতে পারবেন। পরের প্রশ্ন, কোনটি কাব্য গ্রন্থ? শেষ প্রশ্ন, শেষ লেখা, শেষের কবিতা, শেষের পরিচয়। ইয়েস, মাত্রাবৃত্ত লিখেছেন। ধন্যবাদ তামিন হোসেন তন্দ্রা। ওকে, ধন্যবাদ। কোনটি কাব্যগ্রন্থ? শেষের কবিতা। শেষের কবিতা তো উপন্যাস। মুস্তাফিজ রহমান লিখেছেন ক। শেষ প্রশ্ন, মামুন আশিক গ। শেষের কবিতা উপন্যাস না। ক, শেষ প্রশ্ন, শেষ লেখা, শেষের পরিচয় কাব্যগ্রন্থ। আমারও ধারণা মাইদুল ইসলামের সাথে ক হবে। আচ্ছা, জুয়েল আহমেদ লিখেছেন গ, শেষ প্রশ্ন, শেষ লেখা। আচ্ছা, শেষ লেখা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ কাব্যগ্রন্থ। শেষ লেখা, ইয়েস, এই যে মেঘকন্যা, মাইদুল ইসলাম সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ আপনাদেরকে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা। এটা আমরা খেয়াল রাখবো। এখানে সবগুলোই শেষ দিয়ে শুরু, কিন্তু শেষের পরিচয়, শেষের কবিতা, শেষ লেখা, শেষ প্রশ্ন, এর কোনটি কাব্যগ্রন্থ নয়, শুধুমাত্র শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ। ধন্যবাদ। আমরা পরের কোশ্চেনে চলে যাব। জীবন যেখানে যেমন কি ধরনের গ্রন্থ? নাজমুল হাসান খান নাজমুল হাসান খান নাইম খুব সম্ভব আগের প্রশ্নের উত্তর দিয়েছেন নাকি ক, জীবন যেখানে যেমন কি ধরনের গ্রন্থ? উপন্যাস, কাব্য। মুস্তাফিজ রহমান লিখেছেন কাব্য, ছোট গল্প, নাটক। এখন পর্যন্ত একটি আনসার এসেছে খ। আমরা খ নিচ্ছি, ছোট গল্প। জীবন যেখানে যেমন, এটি হচ্ছে ছোট গল্প। আরেকজন ক আনসার করছে। আচ্ছা, মাইদুল ইসলাম সঠিক আনসার করছেন। আমরা এখানে দেখি, এটা আরিফ আজাদের 2021 সালের বইমেলায় জীবন যেখানে যেমন প্রকাশিত হয়। আধুনিক জীবনের কাহিনী নিয়ে ছোট গল্পের মাধ্যমে তা জানান দেওয়া লেখকের প্রধান উদ্দেশ্য। আচ্ছা, জীবন যেখানে যেমন এটি একটি ছোট গল্প। আরিফ আজাদ এটির লেখক। আরিফ আজাদ। মেঘকন্যা কোশ্চেন মার্ক দিয়েছেন। এটা আরিফ আজাদের একটি ছোট গল্প। ওকে। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? শ্রীকান্ত, বড় দিদি, মেজ দিদি, দেবদাস। সবগুলোই তো উপন্যাস, বাট শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? সোহানা আক্তার লিখেছেন খ, বড় দিদি। একটা আগের কোশ্চেনের উত্তর ছিল মেবি। আচ্ছা, ক, মাইদুল ইসলাম ক, মুস্তাফিজ রহমান ক, শ্রীকান্ত। ওকে, শ্রীকান্ত, ইয়েস। এটা আত্মচরিতমূলক উপন্যাস। এই প্রশ্নটা পরীক্ষাতে প্রায়ই আসে এবং এটি শ্রেষ্ঠ উপন্যাস। আর এই উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অন্নদা দিদি ও অভয়া। এই প্রশ্ন, এই যে চরিত্র নিয়ে কোশ্চেন কিন্তু রেগুলার আসে। সো চরিত্রগুলো আমরা খেয়াল রাখবো, রাজলক্ষ্মী, ইন্দ্রনাথ, অন্নদা দিদি ও অভয়া। ইন্দ্রনাথ বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কিশোর চরিত্র। সো এখান থেকে প্রশ্ন আসে, আমরা এটা খেয়াল রাখবো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নিচের কোনগুলো বঙ্কিমের ত্রয়ী উপন্যাস? আনন্দমঠ, দেবী, চৌধুরী। কন্টেন্ট টিমের কেউ যদি থাকেন এখানে,
এখানে এই যে অপশনগুলো ভুল আছে মনে হয়, দেবী চৌধুরানী একসাথে একটা অপশন হবে আর কি, সীতারাম। ওকে, শ্রীকান্তের রজনী, কৃষ্ণকান্তের উইল খ, বাইদুল ইসলাম লিখেছেন খ, উত্তর দিয়েছেন কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, ইন্দিরা। ক খ ত্রয়ী উপন্যাস, উপন্যাস হয়তোবা বঙ্কিমচন্দ্র, সবগুলোই বঙ্কিমচন্দ্রের রচনা এখানে, কিন্তু কোন তিনটাকে ত্রয়ী উপন্যাস বলা হয়? ওকে, খ খ ওকে, আমরা খ আনসার নিচ্ছি। পরমেশ্বর রয় লিখেছেন ঘ, দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, ইন্দিরা। ক ক হবে। ওকে, কনফিউজ। ওকে, ঘ বেশি আনসার এসেছে, আমরা ঘ নিচ্ছি। ও ঠিক আছে, সঠিক উত্তর দিয়েছেন তামিম হোসেন তন্দ্রা, জুয়েল আহমেদ সঠিক উত্তর দিয়েছেন। পরমেশ্বর রয় এবং মেঘকন্যা, আপনারা উত্তরটি শুধরে নেবেন। এটি হচ্ছে দেবী চৌধুরানী, আনন্দমঠ, সীতারাম, এই তিনটি হচ্ছে ত্রয়ী উপন্যাস। এখানে দারুণ একটি ব্যাখ্যা দেওয়া আছে, এটি ৭৬-এর মনন্তরের পটভূমি কাই সন্ন্যাসী বিদ্রোহে ছায়া অবলম্বনে রচিত আনন্দমঠ উপন্যাস। আচ্ছা, এগুলো দেওয়া আছে, এটা বেসিক্যালি ব্রিটিশ টাইমের জন্য। মায়াদা স্নিগ্ধা, ওকে, ধন্যবাদ নাইদা সান, মায়াদা স্নিগ্ধা। পেনের মেয়ে উপন্যাসের রচয়িতা কে? এই প্রশ্ন খুবই কনফিউজিং, আমরা প্রায়ই ভুল করে থাকি। বেনের মেয়ে আছে, বেদের মেয়ে আছে, তারপরে এইরকম কয়েকটা কমন উচ্চারণের, কমন প্রোনাউন্সিয়েশনের কিছু কোশ্চেন আমাদের পরীক্ষাতে প্রায়ই আসে, সো আমরা ভুল করি। মাইদুল ইসলাম দিয়েছেন খ, জসিম উদ্দিন, বেনের মেয়ে, খুব সম্ভব জসিম উদ্দিন সঠিক উত্তর হবে। ওকে, মুস্তাফিজ রহমান দিয়েছেন শরৎচন্দ্র, বেনের মেয়ে। এই যে আবার কনফিউজ, আমি নিজেই কনফিউজ এটা নিয়ে। আর পরীক্ষার হলে যখন আসে জসিম উদ্দিন, নাইদ হোসেন লিখেছে, মামুন আশিক দিয়েছে হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, বেনের মেয়ে উপন্যাসের, এটা কিন্তু উপন্যাস, এটা খেয়াল রাখতে হবে, এটা কিন্তু উপন্যাস। ওকে, আমরা লক করছি বেনের মেয়ে। আমি নিজেই কনফিউজ কি আনসার করব, জসিমউদ্দিন আনসার করলাম, হরপ্রসাদ শাস্ত্রী। এটা অনেকবারই আমার চোখের সামনে এসেছে, আমি অনেকবারই এই কোশ্চেনের আনসার করেছি, কিন্তু প্রায়ই আমরা ভুল করি আর কি। এই যে আনিলা আক্তার, উনি সঠিক উত্তর দিয়েছেন, মামুন আশিক, এমডি নাইদ হাসান সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আর আমরা যারা ভুল আনসার করলাম, জসিমউদ্দিন বা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিন্তা করে যে ভুল আনসার করলাম, আমরা শুধরে নিব নেক্সট টাইম। এটা বেনের মেয়ে হচ্ছে চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রীর একটি উপন্যাস। ওকে, ফাইন, নেক্সট কোশ্চেন। বিদায় হজ গ্রন্থের রচয়িতা কে? বিদায় হজ গ্রন্থের রচয়িতা কে? ওকে, জুয়েল আহমেদ সঠিক উত্তর দিয়েছেন। বিদায় হজ গ্রন্থের রচয়িতা কে? এস ওয়াজেদ আলী, ইয়াকুব আলী চৌধুরী, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ বরকতুল্লাহ। মুস্তাফিজ রহমান দিয়েছেন মোহাম্মদ লুৎফর রহমান। মাইদুল ইসলাম দিয়েছেন লুৎফর রহমান। ওকে, লুৎফর রহমান। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা কেউই সঠিক উত্তর করতে পারিনি। এটির সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ বরকতুল্লাহ।
পার্শ্বপতি বা বিদায় হজ নয়া জাতির স্রষ্টা হযরত মুহাম্মদ। এটির সঠিক উত্তর হচ্ছে, আমরা সবাই ভুল আনসার করতেছি। বিদায় হজ গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ লুৎফর রহমান। যাই হোক, এটা আমরা শুধরে নেব। এটা মোহাম্মদ লুৎফর রহমান না, এটার সঠিক উত্তর হচ্ছে বিদায় হজ গ্রন্থের রচয়িতা হচ্ছে মোহাম্মদ বরকতুল্লাহ। পরবর্তী প্রশ্নে সরি, আমাদের টেকনিক্যাল ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? আমরা মনে হয় এটা সবাই জানি নাকি? বরিশাল জেলা, ফরিদপুর জেলা, ঢাকা জেলা, রাজশাহী জেলা। কে বলতে পারবেন? জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলা, বরিশালের কবি। ওকে, আমরা উত্তর লক করলাম। ইয়েস, বরিশাল জেলা। পরের প্রশ্ন। লাল সালু খুবই পরিচিত একটি উপন্যাস, এটির লেখক কে? ধন্যবাদ মাইদুল ইসলাম, নাহিদ হাসান, নাজমুল হাসান খান নাইম সঠিক উত্তর দেওয়ার জন্য। লাল সালু উপন্যাসটির লেখক কে? লাল সালু খুবই পরিচিত একটি উপন্যাস, সৈয়দ ওয়ালি উল্লাহ। সৈয়দ ওয়ালি উল্লাহ হচ্ছেন লাল সালু উপন্যাসের লেখক। ওকে, ধন্যবাদ সঠিক উত্তর প্রদানের জন্য। পরের প্রশ্ন। পিকে পরমেশ্বর রায়ও দিয়েছেন। মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? মিনময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? ওকে, হ্যাঁ, নামটা লিখে দিলে আমাদের সুবিধা হয়, কারণ মনে হয় একটু ল্যাগ করতেছে। সমাপ্তি, গুড। নাজমুল হাসান খান নাইম লিখেছেন সমাপ্তি। সবাই ক। ওকে, আমরা সমাপ্তি লক করলাম। ইয়েস, সমাপ্তি। এখানে কিছু ব্যাখ্যা দেওয়া আছে, আমরা ব্যাখ্যাতে যাব না। পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি যে আজকে রাত 9টায় লাইভ এক্সাম আছে। এখনো প্রায় 40-43 মিনিট পরে আজকে লাইভ এক্সামটি হবে। সো যারা যারা এখনো জয়েন করেননি তারা লাইভ এক্সামে জয়েন করে ফেলবেন। আজকে লাইভ এক্সামের বিজয়ীদের কিন্তু 1000 হার্স পুরস্কার ঘোষণা করা হয়েছে গুরু ক্লাবের পক্ষ থেকে। সো এই যদি টপার হন তাহলে 1000 হার্স পেয়ে যাবেন ফ্রিতে। আর তাছাড়া এখান থেকেই প্রশ্ন আসতে পারে। সো আপনার অলরেডি প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আজকের এই প্র্যাকটিস থেকে আরো কিছু কোশ্চেন আপনি হয়তো পেয়ে যাবেন। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ধন্যবাদ। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই, পংক্তিটি রবীন্দ্রনাথের কোন কবিতার? দয়া করে কবিতাটার নামটি লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারণ কিছু সময় ল্যাগ যাচ্ছে আমাদের লাইভের সাথে। হয়তো আপনারা যে লাইভ স্ক্রিনে লাইভ দেখছেন সেটার একটু টাইম ডিউরেশন হয়তো কিছুক্ষণ লেট হচ্ছে। সো কখর পরিবর্তে একটু দয়া করে ছবি। গুড, মাইদুল ইসলাম লিখেছেন ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছে যে ঠাই, এটা খুবই পপুলার একটি আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে থাকি। সো এটাতে আনসার করেছেন তীর্থযাত্রী ছবি। ওকে, ছবির পাল্লা ভারী। সো ছবি আনসার করি। ইয়েস, এটি ছবি কবিতার। সো খুবই পরিচিত একটি কমন একটি গান।
নাহিদ হাসান বলাকা আনসার দিয়েছিলেন, দুঃখিত। এটার সঠিক উত্তর হচ্ছে ছবি। আমরা সঠিক আনসারটি জেনে নিব সবাই, ছবি। সো ওকে, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, এটা একটা গম্ভীরা চাঁপাইনবাবগঞ্জ চটকা কি? মানে গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এক ধরনের গান। মিকনা লিখেছেন ছবি 100%। ইয়েস আপু, ছবি 100%, ছবি ছিল এটা। আমরা গানটা প্রায় শুনি। তো গম্ভীরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের এক ধরনের গান। চটকা কোন জায়গার গান? চট্টগ্রামের চটকা। আমি গম্ভীরা গান শুনেছি, চটকা কি টাইপের গান আমি শুনিনি, আপনারা হয়তো শুনে থাকতে পারবেন। চটকা রংপুর, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম। ওকে, রংপুরের পাল্লাবাড়ি, ময়মনসিংহ আছেন। সো আমরা রংপুর আনসার নিচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, ইয়েস, চটকা হচ্ছে রংপুর। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানালজি টাইপের কোশ্চেন। এগুলো, এই কোশ্চেন গুলো হয়তোবা সরাসরি বাংলা সেকশনে নাও আসতে পারে, আমাদের মেন্টাল এবিলিটি সেকশনে এই টাইপের কোশ্চেন এসে থাকে আর কি। ভাটিয়ালি হচ্ছে ময়মনসিংহ অঞ্চলের গান, যারা ভাটিয়ালি আনসার করছিলেন। সো ধন্যবাদ, সঠিক উত্তর করেছেন মাইদুল ইসলাম। ওকে, মেঘকন্যা শুনি নাই, চটকা আমিও শুনি নাই, যাই হোক এটা শুনে নেব। সো পরে চলে যাচ্ছি পরের প্রশ্নে। কবি কঙ্কন উপাধিতে ভূষিত করা হয়েছে ক মুকুন্দরাম চক্রবর্তী। ও, মাইদুল ইসলামের বাসা রংপুর। ও, এই জন্য মাইদুল ইসলাম খুবই কনফিডেন্ট যে এটা রংপুরেরই গান, চটকা গান। সো আপনি হয়তো চটকা গান শুনে থাকবেন। যাই আমি এখনো শুনি নাই, শুনবো, আজকেই শুনবো আশা করি আর কি, আশা করি ভালো লাগবে। সো কবি কঙ্কন উপাধিতে ভূষিত করা হয়েছে, হ্যাঁ, কবি কঙ্কন উপাধিতে ভূষিত করা হয়েছে মুকুন্দরাম চক্রবর্তী, বিদ্যাপতি, বিদ্যাপতি। মুস্তাফিজ রহমান উত্তর করেছেন বিদ্যাপতি। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি কঙ্কন, কবি কঙ্কন তো মুকুন্দরাম চক্রবর্তী, আমারও তাই ধারণা আর কি। মেঘকন্যা অলরেডি মুকুন্দরাম চক্রবর্তী লিখেছেন, সো আমার গেজের সাথে মারলাম। ওকে, মুকুন্দরাম চক্রবর্তী। সো মুস্তাফিজ রহমান ভাইয়া, এটা নাজমুল হাসান খান লিখেছেন, নাইম লিখেছেন মুকুন্দরাম চক্রবর্তী। ইয়েস, সো মাইদুল ইসলামও লিখেছেন, উত্তর দিয়েছেন মুকুন্দরাম চক্রবর্তী। ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সোনার চেয়ে দামি কোন ধরনের গ্রন্থ? আজকের শেষ প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সোনার চেয়ে দামি কোন ধরনের গ্রন্থ লিখতে হবে? ক খ দিলে এটা বোঝার টাফ যে আপনি কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন। লিখতে হবে, এটি উপন্যাস, কাব্যগ্রন্থ, ছোট গল্প নাকি নাটক? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সোনার চেয়ে দামি কোন ধরনের গ্রন্থ, কে বলতে পারবেন? আমরা দেখি কে প্রথম আনসার করে। কে আনসার করতে পারবেন? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সোনার চেয়ে দামি কোন ধরনের গ্রন্থ? উপন্যাস, ছোট গল্প? সোনার চেয়ে দামি ছোট গল্প। মাইদুল ইসলাম, মুস্তাফিজ রহমান ছোট গল্প, মেঘকন্যা ছোট গল্প। ওকে, আমরা ছোট গল্প আনসার করছি। আচ্ছা, আর একজন আনসার করেছিলেন নাটক। আমরা সবাই ভুল। মানিক বন্দ্যোপাধ্যায়ের এটি একটি উপন্যাস, এটি একটি উপন্যাস। উপন্যাসটির নামটি মনে রাখতে হবে, সোনার চেয়ে দামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ উপন্যাস জননী, চিহ্ন, পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, সোনার চেয়ে দামি, আরোগ্য। সো আমাদের এই যে এটা মনে রাখতে হবে কিন্তু যে
এটার নাম, যেমন আমি এখানে যদি মার্ক করি সোনার চেয়ে দামি, এটা মাথায় রাখতে হবে, সোনার চেয়ে দামি। এই যে এই গ্রন্থটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত এবং এটি হচ্ছে উপন্যাস। ঠিক আছে, সো আমরা আমাদের লাইভ শেষ করব। লাইভ শেষ করার আগে আবার বলে রাখি, আমাদের এখানে লাইভ এক্সাম আজকে রাত 9টায় কার্ড 9 এর উপর। সো কার্ড 9 এর আর 35 মিনিট পরে লাইভ এক্সামটি হবে। এটার ডিটেলসটা আমরা দেখব। এটা এই যে তিনটা হচ্ছে সিলেবাস, এটা প্রশ্নপত্র প্রণয়ন করেছেন মুস্তাফিজুর রহমান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, বিসিএস সাধারণ শিক্ষা। সো আমরা লাইভ এক্সাম দিব এবং লাইভ এক্সামে অলরেডি কিন্তু ঘোষণা করা হয়েছে যে যিনি টপার হবেন উনি পাবেন 1000 হার্টস, 1000 হার্টস উনি পাবেন। আর এই লাইভ এক্সামটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই কোর্সের এই 9 নম্বর কার্ডের উপরে, 9 নম্বর কার্ডের উপরে আপনাদের কাজ থাকবে এই 9 নম্বর কার্ডের যতগুলো টপিকস আছে, এই যে এই টপিকস গুলোর উপরে বেসিক্যালি আজকে লাইভ এক্সামটা হবে। সো আপনারা এই টপিকস গুলো পড়বেন, এখান থেকে আপনারা পড়তে পারেন। এখান থেকে যদি ইসে যান, এখানে যথেষ্ট পরিমাণ টপিকস ম্যাটেরিয়ালস দেওয়া আছে। টপিক ডিটেলসে গেলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যথেষ্ট তথ্য এখানে পেয়ে যাবেন, গোছালো, যেটা অন্যান্য জায়গায় হয়তো অনেক বেশি পাবেন, কোথাও কম পাবেন, কিন্তু এখানে গোছালো তথ্য পাবেন। সেখান থেকে টপিক পড়বেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখবেন যে প্রিভিয়াস কোন কোশ্চেন গুলো আসে পরীক্ষাতে, এটা সম্পর্কে ভালো ধারণা পাবেন এবং এভাবে প্রত্যেকটা টপিকস পড়বেন। প্রত্যেকটা টপিকস পড়ার পরে এই 9 নম্বর কার্ডের, এই যে আমি দেখাই, এই 9 নম্বর কার্ডের এই এক্সামটা আপনাকে দিতে হবে। এই এক্সামটা দিয়ে আপনাকে পাস করতে হবে, কাজ এতটুকুই জাস্ট। সো একইভাবে আপনি প্রত্যেকটা এই এক্সাম যদি আমি দিতে যাই, আমাকে কিন্তু দিতে দিবে না, বলছে ইউ নিড টু পাস দ্য প্রিভিয়াস এক্সাম ফার্স্ট। আমাকে আগের এক্সাম পাস করে আসতে হবে। আপনি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা কার্ড লাল রঙের। সো এখানে আমি প্রথম এক্সামেই আমি 4টা অ্যাটেম্প নিয়েছিলাম, পাস করতে পারিনি, 65% মার্কস পেতে হবে আর কি আমাকে। সো এইভাবে প্রত্যেকটা এক্সাম যারা নতুন শুরু করছেন তারা প্রত্যেকটি এক্সাম দিয়ে প্রত্যেকটা কার্ড আনলক করবেন। আপনি পরের কার্ডগুলো দিতে পারবেন না, আগের এক্সামটা পাস করতে হবে। সো এটা একটা অটোমেটেড সিস্টেম। সো আপনারা শুরু করবেন প্রথম থেকে এবং প্রথম কার্ড শেষ না করে পরের কার্ডে যেতে পারবেন না। সো এইভাবে শুরু করবেন। লাইভ এক্সামে জয়েন করে ফেলেন খুব কুইকলি। লাইভ এক্সামে জয়েন করে আশা করি সবার জন্য দোয়া থাকছে, আপনারা রেজিস্টার করে ফেলবেন। এখন আমার এখানে স্টার্ট নাও বাটন দেখাচ্ছে, আপনাদের এখানে রেজিস্ট্রেশন বাটন দিবে। আপনি কিন্তু রেজিস্টার নাও না দিলে আপনি কিন্তু লাইভ এক্সামটা দিতে পারবেন না। সো রেজিস্টার করে ফেলেন। সকলের জন্য শুভকামনা থাকছে। আজকে দেখা যাক কে টপার হয় এবং টপার হয়ে কে প্রথম পুরস্কারটা নেয়, 1000 হার্টস। সে অনেকগুলো টপিক পড়তে পারবে, অনেকগুলো এক্সাম দিতে পারবে। সো সবার জন্য শুভকামনা থাকলো, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেশনে।